কিন্তু এই দৃশ্য যেন কারোর পায়ের তলার জমিন কেঁপে উঠল। ঐশী যেন মাথা ঘুরে উঠে আহানকে কে আর আবৃত্তিকে আরশানের সাথে দেখে কানে বেজে চলেছে বাবা শব্দটি। কখন যে চোখ ফেটে এক ফোঁটা জল টুপ করে মাটিতে গড়িয়ে পড়ল টের পেল না। কোনো এক অদৃশ্য তলোয়ার যেন ঐশীর হৃৎপিণ্ডটাকে বিদীর্ণ করে বের হয়ে গেল। ঠিক সেই রকম যন্ত্রণা এই মুহূর্তে ওর অনুভব হচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে এই বুঝি মরেই যাবে। যে মানুষটাকে ও দীর্ঘ 4 বছর যাবৎ অন্তরের মণিকোঠায় অতি যত্নে লালিত করে আসছে, যাকে সংগোপনে ও নিজের আত্মা সঁপেছে, আজ তাকে এই রূপে তাকিয়ে দেখে একটা পুতুলের মতো বাচ্চাকে কোলে নিয়ে শখানেক চুমু খাচ্ছে ডাক্তার আহান খন্দকার। আচ্ছা, তাহলে আহানের চোখের ভাষা, ইশারে, প্রেম ওসব কি ছিল তবে? যার বধূ হওয়ার স্বপ্ন একজন তরুণী রোজ দেখে, হঠাৎ ঐশীর হাতে ধরে থাকা ওয়াফা হুট করে তার হাত ছাড়িয়ে দৌড় মারে। এতক্ষণ বিষাদ বীরভূমে ডুবে থাকা ঐশীর হুঁশ ফিরে তড়িৎ ও আতকে উঠে ডাকে, ওয়াফা মামুনি, কোথায় যাচ্ছ? কিন্তু ততক্ষণে ওয়াফা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তার সুইটি আন্টির কাছে পৌঁছে গিয়েছে। আবৃত্তি ওয়াফাকে দেখে হেসে কিছু বলবে, কিন্তু ঐশীর চিৎকারে সবাই ভুরকুচকে আগত শব্দ উৎসের দিকে তাকায়। ধান ঐশীকে এখানে দেখে একটু অবাক হয়ে তাকিয়ে রইল। নিজে একটু বেশি প্রিয় ছাত্রীটাকে এখানে সবসময় আশা করেনি যে। ঐশী এগিয়ে এসে ওয়াফাকে একটু কঠোর গলায় বলল, ওয়াফা, এভাবে কাউকে দেখলে ছুটে আসতে হবে? যদি পড়ে গিয়ে ব্যথা পেতে, তাহলে তোমার পাপাকে কি জবাব দিতাম আমি? আবৃত্তি অবাক হলো। তাহলে এই মেয়েটা ওয়াফার মা? কিন্তু মেয়েটাকে অনেক ছোট মনে হচ্ছে না? আবৃত্তির ভাবনার মধ্যেই ওয়াফা ঐশীর হাত ধরে টেনে আবৃত্তির কাছে নিয়ে আসে, গদগদ সুরে বলে, পিপি দেখো, তোমাকে বলেছিলাম সুন্দরী আন্টিটার কথা। এই সেই সুটি আন্টি, আর এ হচ্ছে সেই দুষ্টু ছেলেটা যে আমার চুল টেনে দিয়েছিল ওই দিন। এতক্ষণ ভদ্র হয়ে মামুর কোলে চড়ে থাকা আরশান চোখ বড় বড় করে তাকালো। এই মেয়েটা ওকে অপমান করলো। ওয়াফার কথাই আবৃত্তি ফিক করে হেসে দিল। কিন্তু আবৃত্তি সুচি মুখ আর নজর কাড়া হাসিটা কেন যেন ঐশীর ভালো লাগলো না। রোষার যন্ত্রণার তোরে বুদ্ধিমতী ঐশী এটাও খেয়াল করলো না আহনার আবৃত্তির সাদৃশ্যপূর্ণ চেহারা যুগল। আর চোখে এক দৃষ্টিতে ঐশীর আপদমস্তক দেখে চলেছে, চোখে অপার মুগ্ধতা নিয়ে। হঠাৎ আহানের সাথে সাথে চোখ পড়ল। ঐশী নিলিপ্ত ভূমিকা পালন করলো, আবৃত্তির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, মাই সেলফ ঐশিতা চৌধুরী, ওয়াফা সান্ট। আবৃত্তি মনে মনে নিজেকে বকিয়ে দিল। মেয়েটা কিনা ও ওয়াফার মা বানিয়ে দিয়েছিল। ও নিজেও আন্তরিক হেসে জবাব দিল, আমি আবৃত্তি, আরশানের মা। আর ও আহানকে ইশারা করে পরিচিত করাতে নেবে, কিন্তু আবৃত্তি পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই ঐশী আহানের দিকে তাকে কাট কাট গলাই বলে, আমি চিনি ওনাকে। আহান হাসলো। আবৃত্তি অবাক হয়ে বলল, আপনি আহানকে চেনেন? বাট কি করে? উনি আমার সিনিয়র ডক্টর। ও মা, তাই নাকি? তাহলে তো আপনারা পূর্ব পরিচিত। আহান হেসে মাথা দোলালো, বলল, তাহলে তুমি ওয়াইফার কফি। এই জন্যই তো বলি, ওয়াইফা মামুনি এত দুষ্টু কার মতো হয়েছে। ঐশীর চোখ জোড়া ছলছল করে উঠল। এই কথাগুলো এখন বিষের মতো লাগছে। হঠাৎ আরশান বিরক্তিকর গলায় বলল, মামু চলো না, তুমি না জয়ল্যান্ডে নিয়ে যাবে আমাকে, চলো না। ঐশী চমকে আরশানের দিকে তাকালো। কি বললো বাচ্চাটা? মামুনা? ঐশী দ্বিধান্বিত চোখে একবার আরশান তো আরেকবার আহানের দিকে তাকালো। দূর দূর বুকে নিশ্চিত হতে শুধালো, স্যার, আপনি, আই মিন আপনি আরশানের মামা? আহান হেসে আরশানের গালে একটা চুমু খেয়ে বলল, হ্যাঁ, আমি আশরানের একমাত্র মামা। যেমন আপনি ওয়াইফা মামুনির একমাত্র পিপি, তাই না ওয়াইফা মামুনি? অফা দূর তো উপনিস মাথা তোলালো। এদিকে ঐশীর শরীরটা কাঁপতে লাগলো। মনে হলো বুক থেকে বড় কোনো পাথর সরে গিয়েছে এইমাত্র। নিজের হটকারী চিন্তা আর অজ্ঞতাকে নিয়ে মনে মনে বেশ লজ্জিত হলো। এদিক ওদিক তাকিয়ে নিজেকে খানিকটা স্বাভাবিক করে আবৃত্তিকে জিজ্ঞেস করলো, স্যার, তাহলে আপনার ভাই? আবৃত্তি মুচকি হেসে বলল, আহান আমার যমজ ভাই। হ্যাঁ। অবাক চোখে ঐশী আহনার আবৃত্তি দেখল। এতক্ষণ ও উপলব্ধি করলো কত বড় উন্নত প্রজাতির একটা গাধা সে। আহনার আবৃত্তির চেহারার মিল দেখে যে কেউ বলতে পারবে এরা আপন ভাই বোন, আর সে কিনা পাগলের মতো কি না কি ভেবে নিয়েছে। ছিছি। ঐশী বোকার মতো মাথা চুলকে হেসে বলে, আপনারা বোধহয় কোথাও ঘুরতে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, আরশানকে একটু সাফারি পার্ক থেকে ঘুরিয়ে আনবো ভাবছি।
পিপি, আমিও যাব, আমিও যাব। সুইটি আন্টি আমাকেও পিপি আজকে ঘুরু ঘুরু করাবে। আহান এক ভুরু উঁচিয়ে বলে। তাই নাকি? তো মিস ঐশী যাবেন নাকি আমার সাথে? ঐশী বুঝি আহানের সাথে সময় কাটানোর সুযোগটা ছেড়ে দেবে? এও সম্ভব? আহানের সাথে সময় কাটানোর জন্য যে সবসময় আহানের শিফটের ব্যাচে ক্লাস করে, সে নাকি এত সুন্দর একটা অফার ছেড়ে দেবে? আচ্ছা, যেহেতু একটু ঘোরাঘুরি করব, তাহলে একসাথেই যাই। ওয়াফা আনন্দে হৈ হৈ করে ওঠে। আবৃত্তিকে পেয়ে তার পাপা না আসার আক্ষেপে সে ইতিমধ্যেই ভুলে বসেছে। না হয় আজ মহারানী সারাদিন মুখ ফুলিয়ে থাকতেন। আশার নাক কুচকে বলল। আম্মু চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। ঐশী সংকোচে বলে। কিশোর না মনে করলে সবাই আমার গাড়িতে যাবেন, তাহলে একসাথে যেতে পারতাম। কিন্তু আহানের বাইক। আহান ধিমি স্বরে বলে। সমস্যা নেই, আমি জুবাইরকে কল করে দিচ্ছি, ও এসে নিয়ে যাবে। তোমরা সবাই গাড়িতে গিয়ে বসো। জুবাইর কলেজ মোড়ে আছে, 2 মিনিট লাগবে আসতে। আহানের কথা মতো সবাই ঐশীর গাড়ির দিকে যায়। ঐশী পায় না আনন্দে অফার মতো লাফাতে। ইস, আজ সে আহানের সাথে ইচ্ছে মতো সময় কাটাবে ভাবতে শরীরটা কাটা দিল। গাড়ি কাছে আসতেই আরশান বলে। আমি মামুর কোলে বসবো। ঐশী হেসে আবৃত্তিকে বলে। আপু, আপনি তাহলে পিছনে বসুন। আবৃত্তি মাথা নাড়িয়ে গাড়িতে উঠে বসলো। অফা হড়বড় করে বলে। আমি সুইটি আন্টির সাথে বসবো। বলে আর অপেক্ষা করে না, একদম আবৃত্তির পাশ ঘেঁষে বসে পড়ল। পালে ওর কোলেই উঠে যায়। ঐশী ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করতে লাগলো নিজের কাঙ্ক্ষিত সহযাত্রীর। নিজের বাইকটা চাচাতো ভাই জুবাইরকে বুঝিয়ে দিয়ে আহান গাড়ির ফ্রন্ট ডোর খুলে সহজভাবে ঐশীর পাশে বসলো। কিন্তু বেচারি ঐশী এতেই কুপকাত। আন অমায়িক হেসে বলে। যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, আগে লাঞ্চটা কোনো রেস্টুরেন্টে সেরে ফেলা যাক, কি বলো? ঐশী ঈশ্বর হেসে বলল। গুড আইডিয়া স্যার। তারপর ঐশী 4 চাকার যানটি ছুটালো ওদের গন্তব্যের উদ্দেশ্যে। দীর্ঘ 2 ঘন্টার বিরতি নিয়ে কেবিনে ঢুকলো ক্লান্ত পরিশ্রান্ত ঐক্য। হাতের কোটটি এক প্রকার ছুঁড়ে ফেলে অদূরে টিভাইনে চেয়ারে বসে মাথাটা খানিক হেলিয়ে একটু টানা দীর্ঘশ্বাস নিল। হঠাৎ কিছু মনে পড়তে পকেট হাতে ফোনটা বাইর করলো। দ্রুত হস্তে ফোনটার লক প্যাটার্ন খুললেই সামনে ভেসে উঠল অফার হাস্যোজ্জ্বল আনন। ঐক্য মুচকি হাসলো। যতবার এই চেহারা সামনে আসে ঠিক ততবারই অজান্তে ঐক্যর ঠোঁটে ফুটে ওঠে এক অকৃত্রিম হাসির ফোয়ারা। মেয়েটা একদম নিজের দাদা ওয়াসিম চৌধুরীর আদল পেয়েছে, যেন বাবাকে হারিয়ে ওয়াফাকে পেয়েছে সে। ঐক্য দীর্ঘশ্বাস ফেলে। তার না শত পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ওই নিষ্পাপ প্রাণটি, যার মায়ে ঐক্য এখন অবধি টিকে আছে। না হয় বিশ্বাসঘাতকতা করাল গ্রাসে সে কবেই নিঃশেষ হয়ে যেত। কলার হাতে ঐশীর নাম্বারে কল করে ঐক্য। প্রথমবারেই ফোনটা রিসিভ হয়। ঐশী ফোন রিসিভ করে হ্যালো বলে। ও পাশে অত্যাধিক পরিমাণে শোরগোল শোনা যাচ্ছে। ঐক্য ভুরুকুচকে জিজ্ঞেস করে। ঐশী, তোরা কোথায় আছিস? এত আজ কেন? ঐশী একটু উচ্চস্বরে জবাব দেয়। ভাইয়া, আমি অফাকে নিয়ে একটু জয়ল্যান্ড এসেছি। ঐক্য গমগমে আওয়াজে বলে। আমি তোকে বলেছি ওকে পিৎজা খাইয়ে সোজা সেফলি বাসায় পৌঁছে দিতে, আর তুই কিনা ওকে এত নয়েজি আর আনহাইজেনিক পরিবেশে নিয়ে এসেছিস। ঐশী কৈফিয়তের সুরে বলে। ভাইয়া, ওয়াফা ওর এক ফ্রেন্ডের সাথে এসেছে, তুমি চিন্তা করো না একদম। ওকে আমি সেফলি বাড়ি নিয়ে আসবো। ঐক্য চিন্তিত কণ্ঠে বলল। ওয়াফা এমন কোলাহলপূর্ণ পরিবেশে কমফোর্ট ফিল করে না। এক্ষুনি ওকে নিয়ে সোজা বাসায় আসবি। আধা ঘন্টার মধ্যে তোদের জন্য বাসায় পাই আমি। এই বলে ঐক্য খট করে লাইন কেটে দেয়। ঐশী মুখ লটকে দাঁড়িয়ে রইল। আহানের প্রেমিক নজর এতক্ষণ ধরে উন্মত্ত পেয়সীর পানে ছিল। ঐশীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু কাছাকাছি এসে দাঁড়ায়। কি হলো ঐশী? এনিথিং রং? ঐশী মুখ কালো করে বলে। ভাইয়া এইমাত্র ফোন দিয়ে থ্রেট দিয়েছে যেন অফাকে নিয়ে এক্ষুনি বাসায় চলে যাই। কিন্তু এসেছি তো মাত্র অল্প কিছুক্ষণ, আর বাচ্চাদের মন সন্তুষ্ট না করে চলে গেলে তো ওরা দুঃখ পাবে। কিন্তু কি করব, ভাইয়া খুবই রাগী। কথার হেরফের হলে আজ আর রক্ষে নেই। ভাইয়া অফাকে নিয়ে খুবই পজিটিভ। আহান 1 মিনিট কিছু একটা ভাবলো, হঠাৎ বলে উঠল। ঐশী, তোমার ফোনটা দাও। ঐশী অবুঝ দৃষ্টিতে তাকে ফোনটা এগিয়ে দিল। আহান ফোনটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো। পাসওয়ার্ড? ঐশী ঘড়ি বলে দিল। আপনার বার্থডে ডেট। আহান চমকে তাকায়। ঐশীরও ঘোর ভাঙে। চট ধরে পড়ে যাওয়ার মতন এদিক ওদিক তাকায়। ইস,
গেল গেল মানিজ্জত বাকিটাও গেল। ঐশী এবার নিশ্চিত সত্যি একটা উন্নত প্রজাতির আবাল। মেয়েটাকে এভাবে লজ্জা পেতে দেখে আহান নিজেকেই দ্রুত সামলে নিল। ফোনের লকটা খুলে সামনের চোখ শীতল করা দৃশ্যটি ক্যামেরা বন্দি করলো। তারপর ঐশীর দিকে ফোনটা বাড়িয়ে দিল। ঐশী বিভ্রান্ত হয়ে তাকিয়ে আছে, বুঝলো না কিছুই। আহান হেসে বলল, ভিডিও ক্লিপটা তোমার ভাইয়াকে সেন্ড করো। ঐশী ততক্ষণে বুঝলো সব। উৎফুল্ল মনে ক্লিপটা ঐক্যকে সেন্ড করে দিল। অফিস রুমে বসে টেবিলে থাকা অফার আর একটু ছোটবেলার ছবি ফ্রেমটা ছুঁয়ে ছুঁয়ে দেখছিল ঐক্য। মাঝে বেশ কয়েকটা চুমু খেয়ে নিচ্ছিল। হট টেবিলে থাকা সেলফোনটা নোটিফিকেশন বেজে ওঠে। ঐক্য ফোনটা নিয়ে দেখে ঐশী হোয়াটসঅ্যাপে একটা ভিডিও ক্লিপ সেন্ড করেছে। ঐক্য কৌতূহলে ভিডিওটা প্লে করেই ও স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। সম্পূর্ণ বাচ্চা ভর্তি জয়ল্যান্ডের কিট রাইডারটা শব্দ তুলে ছুটছে। যন্ত্রটি হতে নির্গত শব্দের সাথে বাচ্চাদের উৎফুল্ল ধ্বনি মিশে এক অদ্ভুত সুন্দর শব্দের সৃষ্টি করেছে। ঐক্য এক মুহূর্তের জন্য থমকে গেল। কৌতূহলী চোখ দ্রুততে নিমিষে বদলে ভরে উঠল মুগ্ধতায়। রাইডারের মধ্যখানে একটা সিটে আবৃত্তি হাস্যোজ্জ্বল মুখে বসে আছে। তার পাশে দুটি সিটে বসে আছে আরশান আর ওয়াফা। দুহাতের বাদনেস্তে সযত্নে আগলে রেখেছে দুরন্ত বাচ্চা দুটিকে। ওয়াফা দুহাত মিলে খুশিতে নেচে উঠছে, ফোকলা দাঁতে খিলখিলিয়ে হাসছে। তার উল্লাস ধ্বনিতে ঐক্যর বুকটা শীতল হয়ে যায়। তার কলিজাটাকে সে কোনোদিন এমন মন খুলে হাসতে দেখেছে কিনা মনে পড়তেছে না। হঠাৎ ঐক্যর চোখ গেল ওয়াফাকে সযত্নে আঁকড়ে ধরে থাকা আবৃত্তির দিকে। মেয়েটাকে তার চেনা চেনা লাগলো। হঠাৎ মানসপটে ভেসে উঠল সেই দিনের একজোড়া বিব্রত মুখ আর লজ্জালু দৃষ্টি। না চাইলেও ঐক্যর মনোযোগী দৃষ্টি নিজের মেয়েকে আগলে রাখা অতি সুশ্রী দেখতে রমণীটির দিকে গেল। বাতাসের দাপটে তার চুলগুলো মুখে উড়ে এসে ভীষণ রকম বিরক্ত করছে। তবুও সে বাচ্চাদের থেকে হাতটা সরিয়ে চুল ঠিক করছে না। ঐক্য কিছুক্ষণ এক দৃষ্টিতে আবৃত্তিকে দেখল। কেন দেখলো জানে না। দুটো শিশুকে পরম মমতায় সাবধানে আগলে রাখা এক আশ্চর্য সুন্দর রমণীর থেকে ঐক্য চাইল নজর সরিয়ে নিতে পারল না। ভিডিওটি শেষ হলে ঐক্য কিছু মুহূর্ত থম মেরে বসে থাকে। হঠাৎ উপলব্ধি করলো তার মেয়েকে এভাবে আগলে রাখার জন্য একজন মায়ের অভাব। সন্ধ্যা সবে 7:30। ঐক্য আজ বহুদিন পর তাড়াতাড়ি বাসায় ফিরেছে। ওয়াফা তখন স্টাডি রুমে বসে টিউটরের কাছে হোমওয়ার্ক করছিল। পাপার গাড়ির আওয়াজ পেতে বাচ্চাটা চমকে ওঠে। নিশ্চিত হতে চেয়ার ছেড়ে হুড়মুড় করে এক লাফে নেমে জানালা দিয়ে দেখে সত্যি তার পাপা এসেছে। পাপা এসেছে, ইয়েস, কি মজা, পাপা এসেছে। বলতে বলতে ছুটে নিচতলার দিকে ছোটে। টিউটর সাবধান করে বাচ্চাটাকে এভাবে ছুটতে। ওয়াফা তুমি পড়ে যাবে, আসতে যাও সোনা। কিন্তু কে শোনে কার কথা। নিচে নেমে দেখে ঐক্য টাই ঢিলে করতে করতে ভেতরে ঢুকছে। অফা তাকে দেখে পাপা বলে চিৎকার করে ছুটে আসে। ঐক্য মেয়েকে দেখে অকৃত্রিম হেসে ল্যাপটপের ব্যাগটা সোফায় ছুঁড়ে ঝুঁকে দুহাত মেলে দেয় মেয়ের দিকে। অফা এক দৌড়ে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। ঐক্য পরম মমতায় কোলে তুলে নেয় পাখি নরম অস্তিত্বখানি। মেয়েকে বুকে জড়াতে প্রশান্তিতে ওর বুকটা জুড়িয়ে যায়। অফা পাপার কাঁধ থেকে মুখ তুলে অবাক স্বরে জিজ্ঞেস করে, পাপা আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ মা, আজ পাপা তার আম্মাজানের সাথে অনেক অনেক সময় কাটাবে। অফা উচ্ছ্বাসিত গলায় বলল, তাহলে চলো খেলি। খেলবো তো আম্মাজান, তার আগে তোমার বাকি হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলো। ওকে। তোমার দিদুন আর পিপি কোথায়? পিপি 4টা চোখ লাগিয়ে পড়ছে, আর দিদুনের হেডেক হচ্ছিল তাই ঘুমোচ্ছে। ঐক্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে জিজ্ঞেস করে, কি খেয়েছেন আজ আম্মাজান? পিপি কাস্টার্ড বানিয়েছিল, ওটা খেয়েছিলাম পাপা। জানো পাপা, আজ আমাকে একটাও চকলেট দেয়নি কেউ। বলে কিনা আজ অনেকগুলো চকলেট খেয়েছে। বেশি খেলে টিতে জার্মস হবে। বেশি কোথায় খেলাম, মাত্র 5টাই তো খেলাম। তার মধ্যে একটু তো ওই দুষ্টু ছেলেটাকেও দিয়েছিলাম। অফা মুখ ফুলিয়ে বলে। ঐক্য শব্দ করে হেসে দেয় অফার নালিশ শুনে। মেয়ের ফুলকো গাল দুটোতে চুমু খেয়ে নিজের পকেট থেকে কিটক্যাটের একটা প্যাকেট বের করে দেয়। অফা খুশিতে ছো মেরে চকলেটটা নিয়ে ঐক্যর গালে ঠাস করে চুমু খেয়ে বলে, থ্যাঙ্কস পাপা।
বলে আর দেরি না করে চকলেটের প্যাকেটটা খুলে খেতে শুরু করে। ঐক্য হেসে ওয়াফাকে স্টাডি রুমের সামনে নামিয়ে বলল। তুমি যাও, হোমওয়ার্ক করো, বাবা ফ্রেশ হয়ে আসছি। ওয়াফা মাথা দুলিয়ে স্টাডি রুমে চলে যায়। ঐক্য শার্টের বোতাম খুলতে খুলতে নিজের রুমে ঢোকে। শাও নিয়ে বউয়াকে এক মগ কফি বানাতে বলে ঐক্য ওয়াফার স্টাডি রুমের দিকে যায়। মিস টিয়া, আজ আপনি যেতে পারেন। ওয়াফার হোমওয়ার্ক আজ আমি করাবো। চোখের চশমাটা একটু ঠেলে দরজার দিকে তাকায় ওয়াফার হোম টিউটর টিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই মেধাবী শিক্ষার্থীর কাজ হলো নিয়মিত ওয়াফার হোমওয়ার্ক কমপ্লিট করে দেওয়া। ঐক্যকে আজ এ সময় দেখে মেয়েটা চোখ জোড়া চকচক করে ওঠে। গদগদ হেসে বলে, স্যার আপনি এত তাড়াতাড়ি? না মানে আজ এত তাড়াতাড়ি ফিরলেন? ঐক্য মনে মনে বিরক্ত বোধ করল। মেয়েটার এই অতিরিক্ত তোষামুদি ঐক্যর পছন্দ হয় না। ঐক্য ওয়াফার গভর্নেন্স থেকে শুরু করে সব মহিলা টিচারদের সাথে সবসময় প্রফেশনাল সম্পর্ক মেনটেন করে। তাদের সাথে প্রয়োজনীয় কথা বলা হয় শুধুমাত্র ওয়াফাকে কেন্দ্র করে। বাট এই মেয়েটাই শুধু লিমিট ক্রস করে, ঐক্যকে ব্যক্তিগত প্রশ্ন করে বিরক্ত করে। এমনি আপনি এখন যেতে পারেন, সাবের আপনাকে বাসায় সেফলি পৌঁছে দেবে। ঐক্যর কাট কাট গলায় মেয়েটার মুখের হাসিটা মুছে গেল। মন খারাপ করে বলল, তার দরকার নেই স্যার, আমি চলে যেতে পারবো অটো নিয়ে। মিস টিয়া, আপনাকে বলা হয়েছেই আপনি অলওয়েজ বাড়ির গাড়িতে করে ফিরবেন। আপনি যেহেতু আমার মেয়েকে পড়তে আসেন, সেক্ষেত্রে আপনাকে সেফলি বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। ঐক্যর গম্ভীর গলায় মেয়েটা আর কোনো কিছুই বলার সাহস পায় না। মনে মনে ঐক্য নামক বদরাগী লোকটাকে সে ভয় পায়। তা তো সত্যি। মাথা তুলিয়ে নিজের টোট ব্যাগটা নিয়ে ওয়াফার থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। মেয়েটি যেতেই ঐক্য দীর্ঘশ্বাস ছাড়ে। সে কোনো কচি খোকা নয়, একজন মেয়ে অস্বাভাবিক চোখের ভাষা সে বোঝে। এক বাচ্চার বাবার প্রতিও এই বয়সের মেয়েদের ফ্যান্টাসি দেখে ঐক্যর আশ্চর্য হতে পারে না। ওয়াফাকে ধরে ঐক্য বাকি হোমওয়ার্ক করাতে চাইল, কিন্তু মেয়ের মোসরা মুসরি আর অনহে বুঝল এসব তার কর্ম নহে। তাই মেয়েকে কোলে নিয়ে নিচের রুমে ছাদ বারান্দায় দোলনায় বসল। ঐক্য বসতে না বসতেই ওয়াফা গল্প জুড়ে দিল। ভীষণ উচ্ছ্বাসের সহিত আজকে সারাদিনের বর্ণনা দিতে লাগলো। ঐক্য কফি কাপে চুমুক দিতে দিতে মনোযোগী শ্রোতা নেই মেয়ের বকবক শুনতে লাগলো। পাপা জানো, আজ না আমি আর পিপি অনেক মজা করেছি। ডয়ল্যান্ডে হর্ষের পিঠে চড়েছি, নাগরদোলায় চড়েছি। ওটা নাগরদোলা মা? হ্যাঁ হ্যাঁ, এটাই। সুইটি আন্টি না প্রথমে অনেক ভয় পেয়েছিল জানো। বলতে বলতে মুখে হাত দিয়ে ওয়াফা হেসে কুটি কুটি হয়। ঐক্য ভুরকুচকে বলে, সুইটি আন্টিকে? ওয়াফা অবাক স্বরে বলে, তুমি সুইটি আন্টিকে চেনো না পাপা? ও মা, ওই যে দুষ্টু ছেলেটার মা, যে আমার চুল টেনে দিয়েছিল। ওয়াফার এমন অবাক স্বর শুনে ঐক্যর মনে হচ্ছে তার সুইটি আন্টিকে না চিনে সে মস্ত বড় কোনো অপরাধ করে ফেলেছে। কি হলো পাপা, মনে পড়েছে? হ্যাঁ আমাজান, মনে পড়েছে। তারপর নিজে নিজে বিড়বিড় করে বলল, মনে থাকবে না আবার? ওফা বলে যায় নিজের মতো। তার কথার বেশিরভাগই তার সুইটি আন্টি তার দুষ্টু ছেলে আরশানকে নিয়ে। কখনো সুইটি আন্টি গুণগান করছে তো কখনো সুইটি আন্টির ছেলের নামে নালিশ। ঐক্য সেসব খুবই মন দিয়ে শুনে চলেছে। ওয়াফা হঠাৎ করে বলে ওঠে, সুইটি আন্টিকে না খুব মামা ফিল হয়েছিল পাপা। ঐক্য হতবাক হয়ে যায় মেয়ের কথা শুনে। স্তব্ধ হয়ে তার দিকে নিষ্পাপ চোখে তাকিয়ে থাকা মেয়ের দিকে চেয়ে থাকে। কেমন আছো আম্মু? ওপাশের ভদ্রমহিলা রাশভারী আওয়াজে বলেন, এই তো আল্লাহ যেমন রেখেছেন। তুমি কেমন আছো? ভালো আছি। খেয়েছো? না, ধ্রুবর সাথে খাবো একসাথে। এই অবস্থায় এত রাত অবধি এখনো না খেয়ে আছো? কোথায় তোমার স্বামী? ও এখনো বাসায় ফেরেনি। ভদ্রমহিলা ভুরুকুচকে বলেন, রাত 11:30 বাজতে চললো, এখনো বাসায় আসেনি তোমার স্বামী? ইরা, ধ্রুব কি প্রতিদিন লেট করে বাসায় ফেরে? মায়ের প্রশ্নে ইরা নিরুত্তর রইল। ইরা নিশ্চুপতাই ভদ্রমহিলা স্নিগ্ধ গলেই জিজ্ঞেস করল, ইরা, সত্যি করে বলো, তোমার আর ধ্রুবর মধ্যে সব ঠিক আছে তো? ইরা দীর্ঘশ্বাস লুকিয়ে বলে, হ্যাঁ মা, সব ঠিক আছে। তাহলে মা, বাবা কোথায়? তোমাকে আমার সাথে কথা বলতে আবার দেখে নেবে না তো? ভদ্রমহিলা বুঝলেন ইরা বিষয়টা এড়িয়ে যেতে চাইছে। তোর বাবার প্রেসারের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ঈশান কোথায়?
কি জানি খেয়ে দিয়ে রুমে খিদলিয়েছে। ছেলেমেয়েরা বড় হলে তাদের বিষয় বাবা মার হস্তক্ষেপ মানা, নিজেরা যা করবে সেটাই ঠিক, সেটাই নীতি। ইরামের খোঁচা হজম করে জিজ্ঞেস করলো, মা বাবা কি আমার সাথে কোনোদিনও কথা বলবে না? আমি আর কি বলবো, তুমি যেটা করেছো তারপরে তোমার বাবার এই প্রতিক্রিয়া স্বাভাবিক। ইরার চোখ ভরে ওঠে অকারণে, ধরা গলায় বলে ওঠে, আমি কি অনেক বড় অন্যায় করে ফেলেছি মা, যে বাবা আমার মুখটাও দেখা বন্ধ করে দিয়েছে? তুমি যে অন্যায় করেছো, দোয়া করো তোমার পাপের ভার যেন তোমার পেটের সন্তানের ওপর না পড়ে। ইরা আটকে উঠল। মা, এসব কি বলছো তুমি? আমি শুধু সত্যিটা বলছি মা, তুমি আমার খুবই আদরের সন্তান, কিন্তু মা বলে তো নীতি আর বিবেকবোধ খুইয়ে অন্যায়কে ন্যায় বলে ছেড়ে দেব না, তাই না? ধ্রুবর একটা ভরা সংসার ছিল মা, চাঁদের মতো ফুটফুটে এক সন্তান ছিল। তুমি কি করলে? সেই সংসারটাকে ধ্বংস করে ছাড়লে, একটা নির্দোষ মেয়ের থেকে তার স্বামী ছিনিয়ে নিলে, এক শিশুর মাথার ওপর থেকে তার বাবার ছাদ কেড়ে নিলে। এবার তুমিই বলো, তোমার এসব পাপের প্রতিফলন কি তোমার সন্তানের ওপর পড়বে না? ইরা নিশ্চুপ রইল। হঠাৎ করে ওর বুকটা ভার ভার লাগছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ও বড় করে একটা নিঃশ্বাস টেনে বলল, ধ্রুবকে আমার ভালোবাসা ছিল মা, তাহলে আবৃত্তি ওকে বিয়ে করে আমার থেকে কেন কেড়ে নিয়েছিল? ইরার মা হেসে বললেন, ইরা মা, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ইরা তাচ্ছিল হেসে বলল, তোমাদের দৃষ্টিতে ইরাই ভিলেন, কিন্তু যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, যে শুধুমাত্র আমার ছিল, তাকে কেউ হঠাৎ এসে আমার থেকে ছিনিয়ে নিল, তাতে নেই কোনো অন্যায়? আর আমি খারাপ কেন না আমি কারোর স্বামী ছিনিয়ে নিয়েছি? সমাজের চোখে এটা পাপ কেন? শুধুমাত্র বৈধ বলে? ওপাশে ভদ্রমহিলা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলেন, ইরা না, আমি তোমাকে আগে বোঝাতে পেরেছি না, বোধহয় কোনোদিন পারবো। তুমি সবসময় তোমার মর্জি মাফিকই চলে এসেছো। এবার সেটা হোক পাপ, সে যাই হোক, আমি তোমার মা। একজন মা কোনোদিন চাইবে না তার সন্তান কষ্টে থাকুক। এরা কিছু বলতে নেবে, কিন্তু হঠাৎ ঘরের কলিং বেল বেজে ওঠে। আম্মু, আমি রাখছি, ধ্রুব এসেছে বোধহয়, পরে কথা বলবো। দরজা খুলে ধ্রুব দেখে ইরা থমথমে মুখে দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি এখনো জেগে আছো কেন? আমার স্বামী বাইরে আছে, আর তুমি বলছো আমাকে ঘুমিয়ে থাকতে? ধ্রুব প্রশ্ন এড়িয়ে জিজ্ঞেস করলো, ঔষধগুলো সব খেয়েছো ঠিকভাবে? আমি এখনো ডিনার করিনি। ধ্রুব অবাক গলায় বলে, হোয়াট? কেন? আমি অপেক্ষা করেছিলাম তুমি আসলে একসাথে ডিনার করব। এই বাড়িতে আসার পর থেকে তো আমাদের একসাথে ডিনার করাই হয় না, কিন্তু তুমি এত লেটে ফিরবে কে জানতো? তা এত লেট করার কারণটা কি ধ্রুব? ধ্রুব গম্ভীর গলায় বলল, আমার কাজ থাকে ইরা, শখে তো আর বাইরে পড়ে থাকি না। ইরা শক্ত কণ্ঠে বলল, আমি আসাদ ভাইকে ফোন করেছিলাম ধ্রুব, সে বলেছে তুমি সেই 7:30টায় বের হয়ে গিয়েছিলে। তাহলে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করলে এত রাত অবধি? ধ্রুব হঠাৎ রেগে গিয়ে চিৎকার করে ওঠে, আমার সব কাজের কৈফিয়ত কি এখন তোমাকে দেওয়া লাগবে ইরা? আমার কি প্রাইভেট স্পেস বলে কিছু নেই? প্রতিদিন ঘরে অশান্তি, তাই দেরি করে বাসায় ফিরে একটু শান্তির জন্য। এখন দেখি এতেও জ্বালা। আমি কি এবার মরে যাব? তাহলে হবে আমার শান্তি? ধ্রুবর চিৎকারে কেঁপে ওঠে, 2 পা পিছিয়ে যায় ইরা। ওর দু চোখে অবিশ্বাস। কোথায় যাচ্ছিস? একটা মডেলিং এর ইন্টারভিউতে। তুই পাগল হয়ে গেছিস মাহিরা? মেয়েটা এদিকে জ্বরে কাতরাচ্ছে, আর তুই আছিস তোর সো কল্ড মডেলিং নিয়ে। মাহিরা ঠোঁটে লিপস্টিক পরতে পরতে বলে, ঐক্য, এমন অফার সবসময় পাওয়া যায় না, আর বেবির একদিন এক সমস্যা থাকবেই, তাই বলি কি সবসময় এমন অফার ছেড়ে দেব? তুই জানিস এই ইন্টারভিউতে আমি গ্রান্টেড হলে আমার মডেলিং ক্যারিয়ার একদম ফিক্সড। ন্যানি তো আছেই, বেবিকে সে দেখে রাখবে, আর আমি সন্ধ্যায় ফিরে আসবো। ঐক্য হতবাক হয়ে বলল, মডেলিং এখন তোর সন্তানের থেকে বড় হয়ে গেল? তুই এতটা স্বার্থপর কবে থেকে হলি মাহিরা? মাহিরা তেতে উঠে বলে, ঠিক এই কারণেই এসব ভবিষ্যতে হবে এটা জেনে আমি বলেছিলাম অ্যাবর্শন করে ফেলি, কিন্তু তুই কি বলেছিলি? তুই আমাকে অ্যাসিউট করেছিলি এই বেবিটা কখনো আমার স্বপ্নের পথে বাধা হবে না। মাহিরা,
চিৎকার করবি নৈক্য। বাচ্চার সংসার সামলানোর যা যা করলে পিষ্টু হয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি না, আর কত স্যাক্রিফাইস করবো আমি। ঐক্য নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত সুরে বলে, মায়েদের একটু স্যাক্রিফাইস করতে হয় মাহিরা। কেন করবো আমি? তুই তো জানতি আমার মডেলিংয়ের কতটা শখ। ইভেন তুই সব কন্ডিশন মেনে আমাকে বিয়ে করেছিস, তাহলে এখন উল্টো সুরে গান গাইছিস কেন? ঐক্য বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। আমি কিছুই ভুলিনি মাহিরা, তোর মডেলিং এর ইচ্ছা তুই সেটা করবি, সেক্ষেত্রে আমি কেন সে পথে বাধা হব? কিন্তু তোকে বুঝতে হবে ওয়াফা এখনো দুধের শিশু, ও আর একটু বড় হোক তখন না হয়। পাগল হয়েছিস তুই ঐক্য? ওয়াফা কখন বড় হয় ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করে থাকবো? মাহিরা কথা ছেড়ে নিয়ে চিৎকার করে বলে। ঐক্য নিস্পৃহ গলায় বলে, হ্যাঁ দরকার হলে তাই করবি। তোর মডেলিং এর চক্করে আমার মেয়ের কোনো প্রকার অযত্ন আমি সহ্য করব না। এখন এসব সাজ পোশাক ছাড়, আর ওয়াফাকে ফিট করা, ও কাঁদছে। মাহিরা অবাক চোখে মুখ শক্ত করে অনড় হয়ে দাঁড়িয়ে থাকা ঐক্যর দিকে তাকিয়ে থাকে। কেমন গা হিম করা কণ্ঠে বলে ওঠে, দরকার হলে তোকে আর তোর সন্তানকে ছেড়ে দেব, তবুও মডেলিং ছাড়বো না। বলে ড্রেসিং টেবিল থেকে নিজের ব্যাগটা নিয়ে গটগট পায়ে হেঁটে বের হয়ে যায়। ঐক্য সেদিকে স্থবির হয়ে তাকিয়ে থাকে। এদিকে পাশের রুম থেকে 11 মাসের জ্বরে নাজুক বাচ্চাটা তার সরে চেঁচিয়ে কাঁদছে, কিন্তু তার জননী তার এই করুণ কান্না উপেক্ষা করে চলে গিয়েছে নিজের স্বপ্ন পূরণের নেশায়। অদূরে যান্ত্রিক শহরের নিরবধি চলতে থাকা ব্যস্ত কোলাহলের পানে স্থির দিকে তাকিয়ে অতীতের পাতায় ডুবেছিল ঐক্য। হাতে একটা আদো খাওয়া ধুমায়িত শলাকা, যেটির প্রান্ত আগুনের তাপে জ্বলতে জ্বলতে প্রায় নিঃশেষের পথে। হয়তো একটু পর পুরোপুরি জ্বলে হাতে সেকা লাগতে পারে, কিন্তু বেখেয়ালি চিন্তায় ডুবে থাকা সুদর্শন শ্যামপুরুষের সেদিকে কোনো ভাবাবেগ নেই। সে ব্যস্ত নিজের জীবনের প্রহেলিকা হয়ে আসা নারীটির আর অতীতে ডুবে। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। মাহিরা আর ঐক্য তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের সেম ব্যাচের স্টুডেন্ট ছিল। অত্যন্ত মেধাবী তরুণ ঐক্যর সাথে ফার্স্ট ইয়ারে পরিচয় হয় মাহিরার নামক মেয়েটির সাথে। ক্লাসের সবচেয়ে প্রাণোচ্ছল আর সুন্দরী ছিল মাহিরা। মেয়েটা অনেক বেশি চঞ্চল ছিল, তার উপর খুব সহজেই যে কারোর সাথে মিশে যেত। নাচে গানে পারদর্শী মাহিরা ক্লাসে যে কোনো প্রোগ্রামই সবসময় মাতিয়ে রাখত। স্বভাবতই সুন্দরী মাহিরার প্রেমে মাতোরা ছিল ক্লাসসহ বিশ্ববিদ্যালয়ের বহু ছেলেরা। কিন্তু ঠিক কী কারণে জানা নেই, মাহিরা কেন জানি প্রচণ্ড রকম ইন্ট্রোভার্ট। ঐক্যর সাথে সেদে সেদে মিশতে চাইতো, বাকি ছেলেদের প্রতি কোনো প্রকার ইন্টারেস্ট দেখাতো না। স্বভাবতই ক্লাস মাতিয়ে রাখা মাহিরার প্রতি বাকি সবার মতোই আকর্ষণ অনুভব করে তরুণ ঐক্য। একসময় দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু ঐক্যর কাছে মাহিরা একজন বন্ধুর চেয়েও বেশি কিছু ছিল। ক্লাসের সবাই ধরে নিয়েছিল ওদের দুজনের সম্পর্কে আছে, কিন্তু ঐক্য বা মাহিরা তখন কেউ ভালোবাসার স্বীকারোক্তি জাহির করেনি। মাহিরা ছিল এতিম, এক বোন আর মাকে নিয়ে ঢাকার একটা ভাড়া বাসায় থাকতো। কয়েকটা টিউশনি করে নিজের পড়াশোনার খরচ সহ সংসারের যাবতীয় খরচ বহন করত। মাহিরার বাহ্য সৌন্দর্য ছাপিয়ে ওর সংগ্রামী জীবনটা ঐক্যকে বেশি টানত। ধীরে ধীরে ও মাহিরার প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়ে। এর মধ্যে হঠাৎ করেই ঐক্যর বাবা আকস্মিক দুর্ঘটনায় মারা যান। বাবাকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়ে ঐক্য। তখন ওর পাশে ছায়ার মতো থাকে মাহিরা। এভাবে মাত্র 1 বছরের মাথায় মাহিরার প্রতি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে ঐক্য। মনে মনে ঠিক করে মাহিরাকে নিজের ভালোবাসার কথা জানাবে। ভার্সিটিতে অনুষ্ঠিত একটি প্রোগ্রামের অনেক আয়োজন করে পুরো ডিপার্টমেন্টের সামনে নিজের মনের কথা মাহিরাকে জানায় ঐক্য। বাকি সবার মতো মাহিরা একটু অবাক হয়নি। ও ঠোঁটে লেপ্টে ছিল নজরকাড়া হাসি, যেন ও জানতো এটা হওয়ারই ছিল। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের বাকি 3 বছর ওরা চুটিয়ে প্রেম করে। ঐক্য নিজ ইচ্ছেতে তুলে নেয় মাহিরার মা আর বোনের দায়িত্ব। মাহিরা ভীষণ শৌখিন ছিল ফটোগ্রাফি, সাজগোজের প্রতি ওর ছিল তীব্র আকর্ষণ। সম্পর্কে ও ঐক্যকে জানিয়েছিল ও একজন মডেল হতে চায়। ঐক্য সম্মান জানিয়েছিল মাহিরার স্বপ্নকে। কোনোদিন মাহিরার প্রতি কোনো প্রকার জোর প্রদর্শন করেনি, মাহিরাকে দিয়েছিল অগাধ স্বাধীনতা।
প্রেমের সম্পর্কে থাকাকালীন ঐক্য মাহিরাকে অধিকবার জোবাইদা বেগমের পরামর্শে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কেননা ততদিনে বাবার ব্যবসার একচ্ছত্ব অধিপতি ছিল ঐক্য। মাহিরার দায়িত্ব নেওয়ার মতো অবস্থা ওর ছিল, কিন্তু মাহিরা প্রতিবার পড়াশোনা শেষ করা ছাড়া বিয়ে করবে না বলে ঐক্যকে ফিরিয়ে দিত। কিন্তু ওদের সেই ভালোবাসার স্রোত একসময় মাহিরার সম্মতিতে শারীরিক সম্পর্ক পর্যায়ে পৌঁছে গেল। ঐক্য মাহিরাকে বিয়ের জন্য জোর দেয়। এক পর্যায়ে মাহিরাও আর না করে না, কিন্তু জুড়ে দেয় নানা রকম শর্ত। মাহিরার প্রেমে অন্ধ ঐক্য সেসব শর্ত সরল মনে মেনে নেয়। তারপর মহা ধুমধামে মাহিরাকে পুত্রবধূ করে ঘরে তোলেন জোবাইদা বেগম। বিয়ের পরে 2 বছর ওদের ভালোবাসা ঘোরাঘুরি আর আনন্দে কেটে যায়। ঐক্য ব্যস্ত ছিল নিজ বাবার ফেলে রাখা বিজনেসের খুঁটি শক্ত করতে, আর মাহিরা ব্যস্ত ছিল নিজের মডেলিং ক্যারিয়ার গোছাতে।